পিরিয়ড নিয়ে বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। অচেনা একটা ছেলেকে কথাটা বলি কিভাবে? সে কি না ভাববে, অথবা আমার ইচ্ছের কতটুকুই বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায়ও পুরুষত্ব ফলাতে চাই? উফ, কিছুই ভাবতে পারছি না। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে। কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম। বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে। মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি। এত আদরের মাঝেও কেন জানি না অনার্স প্রথম বর্ষে আসতেই বাবা মার কাছে ভারী হয়ে গেলাম। বসতে হলো বিয়ের পিঁড়িতে। ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি। ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললে একটু ভুল হবে। কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার, তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারেই নিরাশ করেছিল। তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্যে অধীর আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্য সেজে গুজে বসে আছি, তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও মায়ের চোরাচুরিতে। খুব রাগ হয়েছে বাবা মার ওপর, কেননা এখনই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার জোরের মুখেই বাধ্য হয়েছি বিয়েটা করতে। এখনও পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে, সেই সুবাদেই একটু পরিচিত। আর আমার বরটার নামটা জানি শুধু। খুব সুন্দর না হলেও আমার পছন্দসই নাম ওর, মিস্টার তানভীর। আর আমি হলাম মীরা। এই মিস্টার তানভীর এক পিস শালা, কথা নাই বার্তা নাই, সেচে গুছে বিয়ে করতে চলে গেল আমাকে। খুব রাগ ওর ওপর, কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধিই কাজ করছে না। যাই হোক, একটু শান্তভাবে বসে থাকি, দেখি বীরপুরুষ মিস্টার তানভীরের কখন ঘরে আসার সময় হয়। হঠাৎই দরজায় খট করে শব্দ হলো। আমার ভিতরটা চমকে উঠল। মনে হয় মিস্টার তানভীর সাহেব চলে এসেছেন। আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম, যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু দরজায় শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল, অথচ কেউ ঘরে আসছে না। ব্যাপার কি তাহলে? শব্দটা কিসের হলো? তাহলে মিস্টার তানভীর এখানে আসেনি? উফ, অসহ্য লাগছে আমার। খুব রাগও হচ্ছে শালা হ্যাংলার ওপর। ছবিতে দেখে যেটুকু বুঝেছি, হ্যাংলা লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত, কপালের ঠিক নিচ বরাবর লম্বা নাকের ওপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকেই সুন্দরে ভরে তুলেছে। যার মায়াবী চোখে অগাধ খাদ, যা নিবিড় মায়াময়। এমন দেখতে ছেলে হলেও আমার কিচ্ছু যাই আসে না। ব্যাটাকে আজ চালা বোঝাবো, কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম। ইস, বাসর ঘর বলে কথা, কি যে ভাবছি না জানি ভাবনাগুলো আমার ওপরই প্রতিফলিত হয়। আবারও হঠাৎ করেই ভয়টা বাড়তে লাগলো। এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো। প্রায় ঘুমোই হয়ে আসছিলাম, হঠাৎ করেই সজোরের দরজাটা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি, দেখে মিস্টার তানভীর তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল। এদিকে ওকে দেখে কাক ভেজা মনে হচ্ছে, আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে। তার মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে। ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয়। আমি চুপচাপ হয়ে বসে পড়লাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদকম্পন দ্বিগুণ হতে লাগলো। কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসলো। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল। কাছে এসেই কিছু না বলেই আমার হাত দুটো খুব আলতো করে ধরলো। আমার মনের ভাবনাগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আমি কিছু না ভেবেই খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরল। এইবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না আমি। হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে মিস্টার তানভীর বলে উঠল,
আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি বলো তো, সেই ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল সে। কেন জানি না এইবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো। একটা কথা বলবো, রাখবে? আমি মাথা নাড়ালাম। তোমাকে সারা জীবন খুশি রাখার অপ্রাণ চেষ্টা করব। তুমি আমার পাশে থাকবে তো? আমি একটু অবাক হলাম তার কথায়। কি বলবো ভেবে পাচ্ছি না, তবুও মাথা নাড়লাম, থাকবো। তারপর কেন জানি না তানভীর আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ওনাকে চিনতে পারছি না। কেমন ছেলেও, হয়তো আমার ভাবনাটাই ঠিক নয়তো না। আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি, চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আছি। হঠাৎই তানভীর আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক নিয়ে বলল, চাও ফ্রেশ হয়ে আসো। আমি থ হয়ে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি। আবারও সে প্যাকেটটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। আবারও সে ন্যাপকিনের প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সত্যিই বিস্ময়ে হতবাক হয়ে ভাবছি যে মিস্টার তানভীর কিভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে, আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে। তাহলে কি আমার ভাবা চিরায়ত ভাবনাগুলো আসলেই মিথ্যা? তাহলে কি আমি ভুল ভাবছিলাম? তাহলে কি ও অন্য ৮-১০টা ছেলেদের মতো না, নাকি শুধুমাত্র ক্ষণিকের ভালো মানুষই দেখানো? কিছুই ভাবতে পারছিলাম না। অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাকটা আমি নিলাম। প্যাকটা হাতে নিয়েই যেই মাথা তুলেছি, দেখি হ্যাংলাটা আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পেলাম আমি। কি বজ্জাত ছেলে, লজ্জা শরমের মাথা খেয়েছে মনে হয়। মনে হয় জীবনে মেয়ে দেখেনি। আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম, তখনই সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল, যেন এতক্ষণ ঘোরের ভিতর ছিল। তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম। প্রায় ২০ মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম। সাথে সাথেই কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিল। ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম। অমনি আর এক হাতে আমার মুখটা চেপে ধরে বলে উঠল, এই আমি প্লিজ চুপ করো, চুপ। ইস, বদমাইশ ছেলেটা করছে কি? ও কি আমাকে মেরে ফেলবে নাকি? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল। আমি এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হ্যাংলাটা আমার কানের কাছে মুখ এনে বলল, যাক, তুমি তাহলে বোবা না, চিৎকার অন্তত দিতে পারো। কি কি বললেন আপনি? আমি বোবা? এই, আমাকে আপনার বোবা মনে হয়? ছাড়ুন, আমার চোখ ছাড়ুন বলছি। এই, সরি সরি সরি, আমি বুঝে গেছি। আর একটু চলো না, তারপর চোখ ছাড়ি। কি বুঝেছেন আপনি? হ্যাঁ, না মানে, তো তো তুমি ঠিকই তো, এই যে কথা বলতে পারো। আসলে সরিটা গ্রহণ করে চলো না আর একটু। ইস, কি সুন্দর করে কথা বলে হ্যাংলাটা। আসলে খুব রাগে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু রাগ ছাড়লাম আর কি। তাছাড়া বাসর রাত তো দূরের কথা, অন্য রাতেও আমি এমন করে কথা বলতাম না। আসলে হ্যাংলাটা কি চাইছে কি কিছুই বুঝে উঠতে পারছি না। আজ সারা রাত কি এভাবেই জ্বালাতন করবে নাকি? ধুর, ভাল লাগে না। এবার মিস্টার তানভীর সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন। তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন, এবার চোখটি খোলো। আমি চোখ দুটো খুললাম। চোখ দুটো খুলেই আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিভাবে সম্ভব? আমি বিস্ময়ে অস্থির হয়ে গেলাম। তাহলে কি এইটাই তানভীর? এরকমই তানভীর আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করছিল? না, তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয়। এক অদৃশ্য ভালো লাগা কাজ করতে থাকে আমার তানভীরের ওপর। আমি তার দিকে ফিরে তাকালাম। আপনি এত সব জানেন কিভাবে? আর এত তাড়াতাড়ি কিভাবে করলেন এত কিছু?
কথাটি বলতেই আনন্দে আমার চোখে পানি চলে এলো। তানভীর কিছুর উত্তর না দিয়েই আমাকে আলতো করে ধরে পড়ল। চলো কেকটা কাটা যাক। আসলে আজ আমার জন্মদিন। এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালই ছিল না। তানভীর 20 মিনিটের ভিতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে। আর ওয়াল ব্যানারে ছোট্ট করে লেখা, তোমার মন খারাপের দেশে তোমায় রাখবো ভালোবেসে। আর বড় করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ মীরা, উইশ অনলি ফর ইউ বাই মি। মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড় গিফট কেউ কাউকে কোনোদিন দিতে পারে না। নিমেষেই আমার মনটি আনন্দময় হয়ে উঠল। তারপর শুধুমাত্র আমি আর তানভীর মিলেই কেকটা কাটলাম। ও হালকাভাবে আমাকে মুখে উইশ করলো। তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার চোখ দুটো হঠাৎই ছলছল হয়ে আসছিল। আমি কোনো মতে নিজেকে সামলে ওকেও কেকটা খাইয়ে দিলাম। দেখলাম ওর চোখে মুখে এক প্রাপ্তির নেশা। হঠাৎই তানভীর আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুই বললাম না। জানি না কেন কিছু বলতে পারলাম না। শুধু নিজের মনকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাইছিলাম আমি। কিন্তু কেন, এর উত্তর এই মুহূর্তে হয়তো কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমি তানভীরের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমার জন্মদিন, আমার ভালো লাগা আর অন্যান্য বিষয়গুলি? এবার কোনো কথা না বলেই তানভীর আমার কপালে চুমু এঁকে দিল। আমি কিছুটা শিউরে উঠলাম। তারপর সে বলল, খুব ঘুম পাচ্ছিল না তোমার? দেখছিলাম তখন ঘুমে একদম নুয়ে পড়ছিলে। চলো ঘুমাবো এখন, আমারও খুব ঘুম পাচ্ছে। তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে। আমাকে আর কোনো কথার সুযোগ দিল না। আমিও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম ওর পাশে। মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব। তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম। এ কি, হ্যাংলাটাই 5 মিনিটের ভিতর ঘুমিয়ে গেল? আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, কিন্তু না, সে তো ঘুমিয়েই গেছে। ধুর, ভাল লাগে না। ফাজিল ছেলে একটা, এরই মধ্যে ঘুমিয়ে গেল। রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার। আমার এখন ঘুমাতে হবে। তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবা সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যে প্রমাণিত হচ্ছে। আমার ভাবনার উল্টো বিষয়গুলো আমার সাথে ঘটে চলেছে। চোখ বুজে কেন জানি না মা বাবাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম। দেখি অবাক চাহনি নিয়ে তানভীর আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ও চোখ সরিয়ে নিল। তার মানে এতক্ষণ ধরে তানভীর আমার দিকেই চেয়েছিল। ভীষণ অবাক হলাম আমি। আমার জেগে ওঠা দেখে তানভীর অপ্রস্তুতে পড়ে যায়, যেন আমার চোখে কিছুতেই ধরা দিতে চায় না। তারপর বলে উঠল, ছাদে যাবে মীরা? ওর প্রশ্নে অবাক হলাম আবারও। এত রাতে ছাদে যেতে চাইছে, বুঝলাম খুব রোমান্টিকতা ভর করেছে তার উপর। কথাটি শুনে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি, শুধু চেয়েছিলাম তার দিকে। হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে। তারপর হাঁটা আরম্ভ করলো ছাদের দিকে। আমি শুধুই তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম, আমি কেন, যে কোনো মেয়েই তোমার সেই মায়াবী চোখে হারিয়ে যাবে এক নিমেষেই। এখনো পর্যন্ত প্রতিটি মুহূর্ত তোমার সাথে কাটাতে আমার নতুন করে ভাবতে হয়েছে, কি আছে তোমার মাঝে। আমি যেন যুগ যুগান্তর ধরে তার সাথে পরিচিত আছি, যদিও সে ছিল অনেকটা অপরিচিত আমার কাছে মাত্র কয়েক ঘন্টা আগেও। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। ছাদে এসে ও আমাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে চাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। তারপর ফোনের ওপাশ থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল। নিমেষেই তার হাসি খুশি চেহারার মাঝে এক অস্ফুট মলিন আভা ফুটে উঠল, যা কিছুতেই আমার কাছে আড়াল করতে পারল না সে। তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল, তাই হঠাৎই আমি বলে উঠলাম, কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? আমার কথায় এক অমায়িক হাসি দিয়ে বলল, আরে না, কি ভাবছো তুমি? কিছুই হয়নি, সব ঠিক আছে। না মানে এত রাতে ফোন, তাই বলছিলাম আর কি।
আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল আর ওর দুহাত দিয়ে আমার দুই গালে হাত দিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতেই বরকে সন্দেহ করছো? তোমার বর শুধু তোমারই। বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। শেষ রাতের স্নিগ্ধ চাঁদের আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আর তানভীরের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল তানভীরকে ও জড়িয়ে নিই আমার পরম স্নায়ুস্রোতে। তানভীর এবার আমাকে বলল, চলো সামনের দিকটাতে একটু হাঁটা যাক। ওর কথাই আমার ঘোর কাটল। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের উপরে সাজানো ফুলবাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আর একবার পূর্ণতা পেল। আমি বিস্ময়ে তানভীরের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম তানভীর চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করলো, যাতে স্পষ্ট তানভীরের মনের কথা পড়তে পারছিলাম আমি। ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল, হ্যাঁ মীরা, আজ থেকে এই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীকীগুলোকে। তবে একটা কথা, শুধু তোমারই এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক কিন্তু আমার এই লক্ষ্মী বউয়ের লক্ষ্মী চাহনি। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। নিজের মনের সাথে কিছুতেই আপোষ করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ পচা পাদর ছেলে মিস্টার তানভীরকে। এক মুহূর্তেই মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল, সবচেয়ে নিরাপদ জায়গা এইটাই, যা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল, কিন্তু অদ্ভুত ছেলে তানভীর এইটাও বুঝে যাচ্ছিল। বলে উঠল, ঝরতে দাও চোখের পানি, তাকে আটকিও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে। বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবেই ছিলাম। শুধু মনে হচ্ছিল যে সময়টাই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তেই বাবা মার সিদ্ধান্তকে আর একবার স্যালুট দিতে ইচ্ছে করছে। হয়তো তাদের জন্যেই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্যেই আমার ভালোবাসার শূন্যের কোঠা আজকে পূর্ণ মনে হচ্ছে। ভাবনাগুলো ভাবতেই রাতের এক মুঠো চাঁদকে গ্রাস করে নিল এক টুকরো মেঘমালা। অন্ধকার গাঢ় হয়ে আসছিল, তাই তানভীর আমাকে বলল, চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছে, চলো রুমে যাই। বলেই আবারও কোলে নিয়ে রুমে আসলো। তারপর আমাকে ঘুমোতে বলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তানভীর, সত্যিই তানভীর। প্রতিটা মুহূর্ত তাকে নতুন করে চিনছি, নতুন করে দেখছি, নতুন করে ভাবনাতে আটকে রাখছি। আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তায় আছে, তবুও আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামলে নিল। এ যেন আমার জীবনের নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়েই ঘাবড়ে যেতাম, অথচ তানভীরের বোধশক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই চোখজোড়া ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম তানভীরকে রেখেই। এতটুকু সময়ে ওকে যতটা জানলাম তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকের রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রোদের স্নিগ্ধ আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটুও অবাক হলাম না আজকে। আমি জানতাম তানভীর এখানেই থাকবে। হ্যাঁ সত্যি, তানভীর তার মায়াবী চোখ দুটো দিয়ে আমাকে দেখছিল। প্রত্যুষ বেলার চাহনিতে যতটুকু বুঝেছি আমি, ছিল না সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ, ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি, শুধু ছিল পরম ভালোবাসায় জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। গুড মর্নিং বউ। গুড মর্নিং বলেই চায়ের কাপ এগিয়ে দিল আমার দিকে। আমার কেন জানি না ভীষণ লজ্জা লাগছে ওর দিকে তাকাতে। বুঝলাম বিষয়টা লক্ষ্য করে মিস্টার মুচকি মুচকি হাসছে। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আবারও অবাক হলাম আমি। এ কি, চা কোথায়? কি চা নেই তো থাকবে কি করে বলো? আমি তো আর চা করতে পারি না, শুধু দেখালাম। যদি পারতাম তবে এইভাবেই এনে খাওয়াতাম। আমার আর বুঝতে বাকি রইল না যে সারা জীবন শালা বজ্জাতটা আমার পিন্ডি চটকে দিবে।
তবুও খুব ভালো লাগছিল তার ভালোবাসার খুনসুটিগুলো। জানি না কোনো মেয়ে কখনো বাসর রাত থেকে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসাই পূর্ণ। আমার ভাবনার মাঝেই আমিও একটু মুচকি হেসে উঠলাম। তারপর ও বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুমটা ভাঙাতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলেই বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে। আমার অজান্তেই আমার মন বলে উঠল, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চাই শুরু হবে তোমার মিস্টার তানভীর। কিন্তু তানভীর আমার হাতটা ধরে কাছে টেনে বলল, এখন লাগবে না পাগলি, যাও ফ্রেশ হয়ে এসো, বাহিরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই ঘড়ির কাঁটার দিকে তাকালাম। ইস, 7টা বেজে গেছে, বাহিরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকেও কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এলাম, দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখেই আমার দিকে এগিয়ে এসে বলল, আয় মা, আমার কাছে বস। বলেই আমাকে বসিয়ে দিয়ে 2 কাপ চা নিয়ে হাজির হলো। তারপর আমার পাশে বসে বলল, নে মা, চাটা নে, নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কি রে মা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? জি না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে তানভীরকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটা শাশুড়ি লক্ষ্য করছিল, তাই বলল, কি রে মা, কাউকে খুঁজছিস? জানি তো, তানভীরকে খুঁজছিস? আমি লজ্জা পেয়ে গেলাম, মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না, শুধু লজ্জার মাথা খেয়ে মাথা নাড়ালাম। উনি বললেন, কেন তুই জানিস না? ও তো একটু মিলে গেছে। কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল, শুনলাম অনেকটাই নাকি ক্ষতি হয়ে গেছে। কথাটা শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই। তার মানে তানভীরকে তখন সে জন্যেই অমন দেখাচ্ছিল। আমার ভিতরটা মুচড়ে উঠল, নিমেষেই মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়ি মা বললেন, কি রে, তুই জানতিস না? আমি বললাম, না মা, আপনার ছেলে তেমন কিছু বলেনি। তারপর উনি বললেন, তানভীর এমনই, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখেও অবাক হচ্ছি। 2 মা ছেলে সত্যিই অন্যরকম ধাতুতে গড়া, যা আমাদের 8-10টা পরিবারের চেয়েও অনন্য। তারপর আবারও শাশুড়ি মা বলে উঠলেন, শোন, তোকে কিছু কথা বলি মা। জানিস তো তানভীরের বাবা নেই। তানভীরের ছোটবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে তানভীর নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যদিও তানভীরকে ছোটবেলা থেকে একটা কথা শিখিয়েছিলাম যে নিজে চেষ্টা করো, নিজের পথকে নিজেই তৈরি করো। যে কাজ 10 জনে পারে না সেই কাজ তুমি চেষ্টা করবে, কোনো বিষয়ে টেনশন করবে না। যেটা হওয়ার সেটা শাশ্বত নিয়মেই হবে, তুমি চাইলেও আটকে রাখতে পারবে না। তার চেয়ে ভালো দুর্দিনে ধৈর্য ধারণ করে তার মোকাবেলা করবে। হয়তো তানভীর ছোটবেলা থেকে আমার কথাগুলো মেনে আসছিল। মারে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যি একজন খাঁটি মানুষ। বলেই আমার হাতটি জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখের কোণে পানি জমলো, কিন্তু গড়িয়ে পড়ল না। বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ। আমিও কেঁদে দিলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলছিলাম। আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার মায়ের চিরস্কপি, কেননা তার বুকেও একই রকম শান্তি। তারপর মা আমাকে বলল, চল মা, তোকে পুরো বাড়িটা চিনিয়ে দেই। আজ থেকে সব দায়িত্ব তোর, আমার রেস্ট। শোন মা, এই শহরে আমাদের আপন বলতে তেমন কেউই নেই, তাই তোদের বিয়েটাও ঘরোয়া পরিবেশেই শেষ করছি। তাই এখানে আমি ছাড়া কিছু বলার মতো কাউকে পাবি না। তাই কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস মা। আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করলো। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেই সম্ভব। আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরও অনেক গল্প হলো আমাদের। তিনি তানভীরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন। এক মুহূর্তে আমি ভুলেই গেছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য। আমি শাশুড়িকে আর একবার বললাম, মা, মিলের অবস্থাটা কি হলো একবার জানলে হতো না? না রে মা, তোকে বললাম না কোনো টেনশন করবি না।
তানভীর সব সামলে নিবে। চল আমরা দুপুরের রান্নাটা শেষ করি, তোকে সব দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে। প্রায় 2 ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময়ে শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়েই দিয়েছে যে আমি কখনো রান্নাঘরের ছায়ায় মারাইনি। মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যেস। যাই হোক, ঘরে বসে তানভীরের কথা মনে পড়ছিল। শালা হ্যাংলা সেই কখন গেছে, এখনও আসার নাম গন্ধ নেই। জীবনেই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভেতর একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিকে তেমন করে গুছিয়ে না রাখলে পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি। ভেতরের সবচেয়ে সুন্দর করে সাজানো ছিল বুক শেলফটা, তাই একটু এগিয়ে সেখানে গেলাম। বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেক দিন পরে কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে। মোটামুটি আগ্রহ নিয়ে ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম 15 পাতায় কোনো লেখা ছিল না। তারপর থেকে লেখা। পরের দিন মীরার ছবি দেখে আসছি। কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছি না। খুব কাছ থেকে আজকে তাকে দেখলাম। আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণাতীত। তাই কি মায়াবী যে তাকে লাগছিল তা শুধু আমি জেনেছিলাম। প্রথম দেখাতেই মীরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে, কেননা রাতে বৃষ্টিতে কাকভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর প্যাড নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়ায় সে যে ভীষণ রকম অবাক হয়েছিল তা আমি বুঝেছিলাম। ওর চোখ আমাকে প্রশ্ন করছিল আমি কিভাবে জানলাম তার পিরিয়ডের কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। আমার দিকে একটুও নজর ছিল না ওর। অবশ্য এর ফাঁকেই ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি। আমি বুঝেছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের ওপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকের রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো। আর কিছু না ভেবেই আমার বন্ধুকে বলে সব ম্যানেজ করতে বললাম, আর সেই সব ব্যবস্থা করেছিল। ধন্যবাদ বন্ধু তোকে। বিয়ের দিনের আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মীরার সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতের সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরির পাতাটায় আর কিছু লেখা ছিল না, শুধু তার 4 পৃষ্ঠা পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়ো। শালা বুদ্ধ, লেখার কি ছিরি? আয় না বাসায় আয় আজকে। ভাবতে ভাবতেই মহারাজ হ্যাংলা এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দিই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি মিস্টার তানভীর, খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার? এই কি ভাবো কি নিজেকে? হ্যাঁ, সব তুমিই বুঝবে, তুমি সব টেনশন নিবে, আমি কি কেউ নই তোমার? বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো ও সব বুঝতে পারছিল, তাই আমাকেও পরম আদরে বুকে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাসো আমায়? এবার আমি কেঁদেই দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম বুদ্ধুর মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়, বুঝছেন মিস্টার হ্যাংলা? ও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুঝের মতো মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেওয়াল। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।